হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন। আজকে আমরা করবো আরআরবি এনটিপিসি 11 এপ্রিল 2016 প্রথম শিফটের কোয়েশ্চেন্সগুলো। অর্থাৎ চেষ্টা করবো 1 থেকে 50 নম্বর কোয়েশ্চেন্স আজকে শেষ করার। ঠিক আছে, আর যদি পসিবল হয় তাহলে 1 থেকে 100টা কোয়েশ্চেন সলভ করেই আমি টোটাল ভিডিওটা কমপ্লিট করে দিয়ে দেবো একবারেই। ঠিক আছে, এর আগে দেখবে আমি এই সিরিজে অনেকগুলো ভিডিও আপলোড করেছি। যারা আজকে নতুন আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা উপরের আই বাটনটাতে ক্লিক করো। উপরের আই বাটনটাতে আমি প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নাও। ওগুলো তোমাদের এবারের এনটিপিসি এক্সামের জন্য খুব হেল্পফুল হবে, কারণ আমরা জানি এই আরআরবি এনটিপিসির এক্সাম বলো কিংবা এসএসসির এক্সাম বলো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন রিপিট হওয়ার চান্সেস বা সেই যে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন্সগুলো এসছে তার যে ম্যাথামেটিক্সের লজিক বা রিজনিংয়ের যে লজিক, সেই ধরনের লজিকই কিন্তু এবারের পরীক্ষাতেও দেবে। সো এগুলো দেখে গেলে তোমাদের পরীক্ষার হলে যে লজিকগুলো তোমাদের মাথায় তাড়াতাড়ি ক্লিক করবে। ঠিক আছে, তার সাথে আমি কোয়েশ্চেন্সগুলো কী করে ইজিলি ডিল করা যায় এবং কী করে অপশান দিয়ে অপশান এলিমিনেট করে খুব সহজেই করা যায়, ঠিক আছে, সেই সমস্ত স্মার্ট অ্যাপ্রোচ তো আমি এই চ্যানেলে দিয়েই থাকি। তো দেখো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা কমপ্লিটলি দেখো, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না। ঠিক আছে, আর নতুন চ্যানেল দেখতেই পাচ্ছ, সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম, তো তোমাদের সাপোর্টটা খুবই জরুরি আমার এগুলো করতে বানাতে। ঠিক আছে, ভিডিও রেকর্ড করতে আপলোড করতে একটু মেহনত লাগে, তো আমাকে একটু সাপোর্ট করো। ঠিক আছে, ভিডিওটা যতজনই দেখবে প্লিজ অ্যাটলিস্ট একটা লাইক করো আর 1-2জনকে শেয়ার করো। ঠিক আছে, চলো অঙ্ক স্টার্ট করা যাক। দেখো, প্রথম কোয়েশ্চেন যেটা দিয়েছে সেটা আমি এদিকে চলে আসি, তাহলে তোমরা দেখতে পাবে। দেখো কি বলছে, এটা বেসিক্যালি একটা রিজনিংয়ের কোয়েশ্চেন। ঠিক আছে, কোয়েশ্চেনটা কি বলছে যে স্টেটমেন্ট কনক্লুশন টাইপের কোয়েশ্চেন। তো এই ধরনের কোয়েশ্চেন্সগুলো দেখবে রেলওয়ে এক্সামে কিন্তু এসেই থাকে। ঠিক আছে, এসএসসির এক্সামেও এসে থাকে। তো দেখো এই কোয়েশ্চেনগুলো বেসিক্যালি কী বলেছে, বলছে দেখো অল অ্যাপেলস আর লিভস। তো আমরা এগুলো ভেন ডায়াগ্রাম দিয়ে করি, সো আমরা ভেন ডায়াগ্রাম এঁকে নেবো। দেখো বলছে অল অ্যাপেলস আর লিভস, তাহলে আমাদেরকে অ্যাপেলস এ লিখে রাখো, আর তার মধ্যে যদি লিভস লিখে রাখি তাহলে এটা এল দিয়ে লিখে রাখছি। ঠিক আছে, তাহলে অল অ্যাপেলস আর লিভস হয়ে গেল। এবার কি বলছে দেখো, সাম লিভস আর লেমনস, বলছে এর মধ্যে কিছু লিভস কি আছে, লেমন আছে, এল ই লিখে দিলাম। ঠিক আছে, নেক্সট কি বলছে, নো লেমন ইজ হাউস, অর্থাৎ লেমনের কোনো পার্ট হাউসের মধ্যে নেই। ঠিক আছে, এইসব ওকে। এইবার দেখো কি বলছে, কনক্লুশনে কি বলছে, বলছে দেখো সাম হাউসেস আর অ্যাপেলস, বলছে কিছু হাউসেস অ্যাপেলস। দেখো বেসিক্যালি হাউস আর অ্যাপেলের মধ্যে কোনো সম্পর্ক কিন্তু বলা নেই, আর এরা ডাইরেক্টলি বলছে যে সাম হাউসেস আর অ্যাপেলস, এটা হবেই। ঠিক আছে, তো এটা তো আমরা ডিরেক্টলি কনক্লুড করতে পারবো না, বাট দেয়ার ইজ এ পসিবিলিটি, অর্থাৎ যে সম্পর্কে আমাদের কোনো কিছু বলা নেই, তাদের মধ্যে সমস্ত ধরনের সম্পর্কই হতে পারে, এরকম কিন্তু ভেন ডায়াগ্রামে ধরে নেওয়া হয়। তো আমরা এটা মোটামুটি ঠিক ধরবো। নেক্সট কি বলছে দেখো, সাম লেমনস আর অ্যাপেলস, বলছে কিছু লেমন আপেল। তো দেখো যদি অল অ্যাপেলস আর হয়, প্রথমে দেওয়া ছিল লিভস, আবার কিছু লিভসের পোর্শন বলছে লেমনের মধ্যে আছে, তো দেয়ার ইজ এ পসিবিলিটি অবভিয়াসলি দ্যাট যে সাম লেমন কি হবে, সাম লেমন অ্যাপেল হতে পারে। ঠিক আছে, হতে পারে। নেক্সট কি বলছে, নো হাউস ইজ অ্যাপেল, নো হাউস ইজ অ্যাপেল, বলছে এই হাউসের কোনো পার্টি কি নয়, অ্যাপেলের মধ্যে থাকবে না। তো সেটা তো বলেনি। ঠিক আছে, কোনো হাউসের একটা পোর্শন যে অ্যাপেলের মধ্যে থাকবে না সেটা কিন্তু বলেনি। তাহলে আমাদের যে এই কোয়েশ্চেনটার মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তোমরাই বলো। দেখো এবার অপশানসগুলো কী কী দিয়েছে। অপশান দেখো অপশানগুলোতে কিন্তু এখানে সঠিক অ্যান্সারটা সম্পর্কে কিন্তু এখানে কোনো তথ্য দেওয়া নেই। ঠিক আছে, অনলি কনক্লুশন 1 ফলোজ এটাও হবে না, অনলি কনক্লুশন 2 ফলোজ এটাও হবে না, অনলি কনক্লুশন 3 ফলোজ এটাও হবে না, আইদার 1 অর 3 এটাও কিন্তু হবে না। বেসিক্যালি আমাদের 1 এবং 2 নম্বর কনক্লুশনটা কী হচ্ছিল, কারেক্ট হচ্ছিল। বাট দেখো এখানে যদি আমি অপশানের দিকে যাই, অপশানে কিন্তু দেওয়া নেই। সো এই কোয়েশ্চেনটা রেলওয়ে কী করেছিল, রং জিজ্ঞেস করেছিল। সেই জন্য দেখো এখানে লেখাও আছে যে ফর দিস কোয়েশ্চেন ডিসক্রিপেন্সি ইজ ফাউন্ড ইন কোয়েশ্চেন অর অ্যান্সার, সো দ্য কোয়েশ্চেন ইজ ইগনোর্ড ফর অল দ্য ক্যান্ডিডেট। সেই জন্য কী হয়েছিল, এই শিফটে এই কোয়েশ্চেনটাকে কী করা হয়েছিল, সমস্ত ক্যান্ডিডেটদের জন্য এটাকে ইগনোর করা হয়েছিল। বেসিক্যালি এখানে প্রথম দুটো স্টেটমেন্ট কী হবে, কারেক্ট হবে। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দেখো এখানে কী বলছে, বলছে ইন এ সার্টেন কোড, এটাকে জুম করে দিই, কী বলছে দেখো, বলছে ইন এ সার্টেন কোড ট্রিপল ইজ রিটেন অ্যাজ SQH00KD। ঠিক আছে, সেরকম বলছে এক্সটিকটা কী হবে। ঠিক আছে, সো এক্সটিকটা কী হবে দেখো, তাহলে এখানে বেসিক্যালি আমরা ফার্স্টে দেখবো যে এখানে কী প্যাটার্ন আছে সেটা দেখি। দেখো টি থেকে হচ্ছে এস, তারপরে আর থেকে হচ্ছে কিউ, তারপর দেখো আই থেকে হচ্ছে এইচ, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে সবগুলো এক ঘর পিছিয়ে যাচ্ছে। তাহলে এক্সোটিকের EXO এগুলোকে আমরা এক ঘর পেছনে লিখবো। ঠিক আছে, TIC এগুলোকে এক ঘর পেছনে লিখবো। তাহলে ই এর এক ঘর আগে ডি হয়, এক্স এর এক ঘর আগে ডাব্লিউ, ও এর এক ঘর আগে এন, টি এর এক ঘর আগে এস, আই এর এক ঘর আগে এইচ, আর লাস্টে কী আছে সি এর এক ঘর আগে আছে বি। অর্থাৎ এই DWNH NSHB এটা কোন অপশানে আছে দেখো, DWNHSHB। ঠিক আছে, অপশান সিতে আছে। সো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এই কোয়েশ্চেনটা। ঠিক আছে,
নেক্সট দেখো কোয়েশ্চেন, এটা জিকের কোয়েশ্চেন, কি বলছে, এক্স রেস হুইচ আর নাও ইউজড অন এ ডে টু ডে বেসিস ফর ডায়াগনোসিস ইন মেডিসিন ওয়াজ ডিসকভার্ড বাই, অর্থাৎ এক্স রের প্রতিষ্ঠাতা বা এক্স রে কে আবিষ্কার করেছিলেন, তো আমরা এটা জানি কে, রন্টজেন এটা আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, সো এটার কোয়েশ্চেন রন্টজেন হবে। তারপরটা দেখো জিকের কোয়েশ্চেন, জিকের কোয়েশ্চেনগুলো বেসিক্যালি আমরা তো এই সিরিজগুলোতে ডিসকাস করি না। ঠিক আছে, তো এটা দেখো ম্যাথামেটিক্সের কোয়েশ্চেন, এটা কি বলছে, সিম্পলিফাই 5x ইন্টু এক্স প্লাস টু প্লাস 4x। ঠিক আছে, তো দেখো 5x ইন্টু এক্স প্লাস টু প্লাস 4x এটা দিয়েছে। তো বেসিক্যালি 5x এর সাথে এটা গুণ করে দেখো, 5x এর সাথে প্রথমে x এর গুণ হলে কত হবে, 5x স্কোয়ার প্লাস 5x ইন্টু টু দ্যাট ইজ 10x প্লাস কত হবে 4x। তাহলে দেখো 5x স্কোয়ার আর এদিকে 10x আর 4x অ্যাড হলে কত হবে 14x। তো এটাই হবে উত্তর, 5x স্কোয়ার প্লাস 14x। কোন অপশান আছে, অপশান ডিতে। সো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা একটা ম্যাথামেটিক্সের কোয়েশ্চেন, এটাকে জুম করি, দেখো কি বলছে, বলছে এ শপকিপার চিটস টু দ্য এক্সটেন্ট অফ 11%, সরি, বলছে শপকিপার চিটস টু দ্য এক্সটেন্ট অফ 11% হোয়াইল বাইং অ্যান্ড সেলিং ফ্রুটস। বলছে একটা দোকানদার কী করেছে, কেনার সময় এবং বিক্রি করার সময় দু ক্ষেত্রে 11% চিটিং করেছে। অর্থাৎ যখন হয়তো কোনো সেলারের কাছ থেকে সে কিনছিল, তখন হয়তো 1 কেজি কেনার সময় সে কী কিনেছে, 1 কেজি আরও 11% অর্থাৎ 110 গ্রাম সে বেশি কিনে নিয়েছে। আবার যখন বিক্রি করতে যাচ্ছে, অর্থাৎ আমি যদি সেই দোকানে কিনতে যাচ্ছি, তাহলে আমাকে 1 কেজির বদলে 11% কমিয়ে দিচ্ছে, অর্থাৎ 990 গ্রাম দিয়ে দিচ্ছে। এরকম দুবার সে কী করেছে, 11%-এর চিটিং করেছে। বলছে বাই ইউজিং টেম্পার্ড ওয়েটস, একবার বাজে অর্থাৎ ভুলভাল দাঁড়িপাল্লা ইউজ করে, মানে দাঁড়িপাল্লা বলতে বাটখারা ইউজ করে, আর হিজ টোটাল গেইন ইন পার্সেন্টেজ বার করতে বলেছে। বলছে এরকম যদি করে, অর্থাৎ সেলারের কাছ থেকে একবার করার সময়, তো চিটিংটা করছে কি, 11% বাইং অ্যান্ড সেলিং, হ্যাঁ ঠিক আছে, তো দুবার এরকম ধরনের চিটিং করছে। তাহলে বলছে তার ওভারঅল চিটিং কত হবে, অর্থাৎ দু ক্ষেত্রেই তার গেইন পার্সেন্টেজ কত হবে। তো এই ধরনের অঙ্কগুলোতে যেটা করতে হয়, বেসিক্যালি যে পার্সেন্টেজটা দেওয়া থাকে দু ক্ষেত্রে যদি একই ধরনের চিটিং করে, তো তাদের আমাদেরকে সাকসেসিভ পার্সেন্টেজ বার করতে হয়। তো সাকসেসিভের ফর্মুলা কি, যদি দেখো একবার এক্স হয় পরের বারে ওয়াই হয়, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস কী হয়, এক্স ওয়াই বাই 100, এটা হয় সাকসেসিভের ফর্মুলা। এটা তো প্রচুর অঙ্কতে লাগে, ঠিক আছে, আশা করি তোমরা জানো। তো দেখো দুবারে এখানে এক্স আর ওয়াই কত হবে, 11ই হবে। তো একবার 11% আছে, তার সাথে আরেকবার 11%, 11 11 22 হলো। তারপর দেখো 11 গণিত 11 বাই কী হবে 100, তো 11 11 কত হয় 22 প্লাস এখানে 11 11 121 বাই 100, তার মানে 1.21, অর্থাৎ 23.21। এইটা কী হবে হবে, তো দেখো অপশান বিতে দেওয়া আছে, অর্থাৎ তার ওভারঅল পার্সেন্টেজ গেইন কত হবে 23.21। নেক্সট দেখো, আচ্ছা এইখানে একটা কোয়েশ্চেন দিয়েছে, দেখো এটা কি বলছে, বলছে দ্য ক্যাশ ডিফারেন্স বিটুইন দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল অ্যাট এ প্রফিট অফ 2% অ্যান্ড 18% ইজ ₹3। বলছে দ্য রেশিও অফ দ্য টু সেলিং প্রাইসেস ইজ। তো দেখো এখানে এই যে 3 টাকা ডেটাটা দিয়েছে, এটার কিন্তু এই অঙ্কতে কোনো কাজ নেই, কারণ এরা কি বলছে যে ক্যাশ ডিফারেন্স অর্থাৎ টাকার ডিফারেন্স, যখন কোনো একটা জিনিসকে আমি 2% প্রফিটে অর্থাৎ 102%-এ বিক্রি করব, আর যখন 118%-এ বিক্রি করব, তখন তাদের ক্যাশ ডিফারেন্সটা বলেছে 3। কিন্তু এই ক্যাশ ডিফারেন্সটা নিয়ে কিন্তু অঙ্কতে কিছু বার করতে বলেনি, আমাদেরকে যেটা বার করতে বলেছে সেটা হলো দ্য রেশিও অফ দ্য টু সেলিং প্রাইসেস, অর্থাৎ দুটো বিক্রয় মূল্যের অনুপাত বার করতে বলেছে। তো আমরা কি করব, বেসিক্যালি দেখো কোনো জিনিসকে যখন আমরা 2% প্রফিটে বিক্রি করি, তার মানেটা কী হয়, অর্থাৎ 100 টাকায় আমার যদি কোনো জিনিসের ক্রয় মূল্য হলো, তাকে আমি কি করলাম 2% প্রফিটে বিক্রি করছি, তার মানে 102 টাকায় কী করব, বিক্রি করব। আর যখন আমি 18% প্রফিটে বিক্রি করব, তখন আমার 100 টাকা যদি জিনিসটা ক্রয় মূল্য হয়, তো তাকে আমি 18% চাপিয়ে দাম চাপিয়ে 118 টাকায় বিক্রি করব। তাহলে আমার দুটো এসপি কী পেলাম, একটা 102 টাকা, একটা 118 টাকা। তো আমাকে তো অনুপাত তো ওই দুটোরই বার করতে বলেছে, তাহলে 102:118 এটা করতে বলেছে। দেখো 2 দিয়ে কাটলে এটা হয় 51, আর 2 দিয়ে কাটলে হয় এটা 59, অর্থাৎ 51:59 ইজ আওয়ার অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা তো খুব সহজ অঙ্ক, কী বার করতে বলেছে, দ্য ভ্যালু অফ দিস, তাহলে কত বলেছে 0.592 ডিভাইডেড বাই বলেছে 0.8। তাহলে দেখো এখানে 3টের আগে পয়েন্ট আছে, তাহলে এখানে যদি এই 3টে তুলে দিই পয়েন্টটা, তার মানে নিচে কত দিয়ে গুণ হবে 1000 দিয়ে, তাহলে ওপরে কত এলো এখন 592, আর নিচে কত এলো 800। এবার দেখো কত কাটাকুটি যায়, দেখো বেসিক্যালি আগে চেষ্টা করতে হবে 8 দিয়ে এটা কাটার। তো 8 দিয়ে যদি আমরা এটা কাটি, 8 7 56, 3 32, 8 4 32, ঠিক আছে, এটা তো হয়ে গেল। তাহলে 0.74, কারণ নিচে আরও দুটো শূন্য আছে, তাহলে 0.74 ইজ আওয়ার অ্যান্সার। সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এটা একটা রিজনিংয়ের কোয়েশ্চেন, কী বলছে দেখো এই কোয়েশ্চেনটা,
বলছে লরা ওয়াজ গোয়িং উইথ এ বয় অ্যান্ড ইজ আস্কড বাই এ উমেন অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন দেম। লরা বলে কোনো একজন মহিলা, ঠিক আছে, আর একটা বয়ের সাথে যাচ্ছিল, বি দিয়ে লিখে দিলাম আর এটা লরা লিখছি, তাহলে দুজন মিলে একসাথে যাচ্ছিল, দিয়ে একজন জিজ্ঞাসা করলো যে তোমাদের মধ্যে কি সম্পর্ক। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে একটা ছেলে এবং একটা মেয়ে পাশাপাশি গেলে আমাদের গার্জিয়ানটা প্রথমেই দেখতে হলে ওই ছেলেটা কে হয় তোর, এরকম জিজ্ঞাসাই করে মেয়েদেরকে, সেরকম লড়াকেও জিজ্ঞাসা করেছিল যে তোমার সাথে ওর কী সম্পর্ক। তখন ও বলছে যে মাই ম্যাটার্নাল আঙ্কেল অ্যান্ড দ্য আঙ্কেল অফ হিস ম্যাটার্নাল আঙ্কেল ইজ দ্য সেম। ঠিক আছে, অর্থাৎ লড়া বলছে যে আমার মামাতো কাকা, ম্যাটার্নাল আঙ্কেল মানে মায়ের পক্ষের কাকা, বেসিক্যালি মামা হয়। ঠিক আছে, ঠিক আছে, তো লড়ার মামা কি বলছে, মাই ম্যাটার্নাল আঙ্কেল অ্যান্ড দ্য আঙ্কেল অফ হিজ ম্যাটার্নাল আঙ্কেল, এবং বি ব্যক্তিটি যে আছে, যে ছেলেটি, তারও বলছে ম্যাটার্নাল আঙ্কেলের কাকা, নাকি দ্য আঙ্কেল অফ হিজ ম্যাটার্নাল আঙ্কেল। হ্যাঁ, অর্থাৎ বি ব্যক্তিটির যে মামা, মামার মামা, ঠিক আছে, বি ব্যক্তিটির মামার মামা, বি ব্যক্তিটির, অর্থাৎ বি ব্যক্তিটিকে যদি এখানে লিখি তাহলে বি এর মামা কী হবে, বি এর এখানে মা হবে, তার মামা। ঠিক আছে, এই মামার মামা, তার মানে কি হবে, মামার মামা কি করে হবে, দেখো মামার মামা আবার কি করে হবে, মামার মামা মানে কি, মামা যে লোকটা তার মামা, তো মামা মানে কি তার মামা লোকটার মামা, তাহলে মামার মামা মানে তার মা, ঠিক আছে, তার মায়ের ভাই, সেইটা হলো এই লোকটাই। ঠিক আছে, এইবার কি বলছে দেখো, বলছে হাউ ইজ লরা রিলেটেড উইথ দ্যাট বয়। তাহলে দেখো, তাহলে ছেলেটার মামা মানে এখানে এসছে বয়, আর লরা এই জায়গায় হবে, তাহলে বেসিক্যালি এরা কি হবে, লরা কি হবে, আন্ট এবং নেফিউ হবে, অর্থাৎ কি বুঝতেই পারছো, কাকিমা এবং ভাইপো, এই রিলেশনটা এটার মধ্যে হবে। আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, দেখো তারপর কি আছে, কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11 বলছে 696 আর এখানে 4টা 9-এর গুণফল এটা করতে বলেছে। তো এই অঙ্কটা তো অনেকভাবেই করা যায়। বেসিক্যালি দেখো এটাকে আমরা কি করব, 69696 এইটাকে লিখে নেবো 1000 মাইনাস 1000 তো নয়, 10,000 লিখতে হবে, 10,000 মাইনাস 1। ঠিক আছে, তাহলে এটা যখনই করব, এটাকে দেখো 10,000 দিয়ে যখনই গুণ করবে, ঠিক আছে, 10,000 দিয়ে যখন গুণ করবে 4টা শূন্য এটার সাথে বসে যাবে, অর্থাৎ 69696, তারপরে 1 2 3 4 এটা বসে পড়ে, তারপরে আবার এখান থেকে 69696 এটা কি করতে হবে, বাদ দিতে হবে। এবারে বিয়োগটা করো, 6 রয়েছে, কয়ে দিলে 0, 4 দিলে 9টা 0 হয়ে গেল, অর্থাৎ এখানে 0 চলে এলো, 6টা 7 হয়ে গেল, এটা 3 হয়ে গেল, আবার এটা 0 চলে এলো, ঠিক আছে, তারপর এটা 7 হয়ে গেল, এতগুলো হবে, অর্থাৎ 90304 হবে, 90304। দেখো আমাদের 9 আরও করতে হবে, ঠিক আছে, 90304 হওয়ার পর এটা তো 696 বাকি পড়ে থাকবে, তাহলে অপশান ডি হবে আমাদের। ঠিক আছে, অপশান ডি হবে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো এটা বলছে ইন এ সার্টেন কোড রিপল ইজ রিটেন অ্যাজ দিস, প্রিচ ইজ কোডেড অ্যাজ দিস, দেন পিলার ইজ, তো পিলারের কোড দেখতে হবে PILLER। তো দেখো এখানে পিকে বেসিক্যালি 3 দিয়ে ডিনোট করা হয়েছিল, ঠিক আছে, আইকে বেসিক্যালি ডিনোট করা হয়েছিল 1 দিয়ে, ঠিক আছে, 3 1, ডবল এল, আচ্ছা ডবল এলকে দেখো, এলকে ডিনোট করা হয়েছিল 8 দিয়ে, তার মানে দুবার 8, ইকে ডিনোট করা হয়েছিল 2 দিয়ে, আর লাস্টে আরকে ডিনোট করা হয়েছিল দেখো 6 দিয়ে। তো এইটাই হবে 318826, 318826, অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি বলছে, 13 নাম্বার কোয়েশ্চেন কি বলছে, এ ফ্লাস্ক হ্যাজ 2 হোলস, অর্থাৎ এরকম একটা পাত্র ছিল, এই পাত্রতে বলছে দুটো ফুটো আছে, এদিকেও জল বেরোয় আর এইদিকেও জল বেরোয়। কি বলছে, দ্য ফার্স্ট হোল অ্যালোন মেক্স দ্য ফ্লাস্ক এমটি ইন 9 মিনিটস, অর্থাৎ বলছে প্রথম যে হোলটা সেটা 9 মিনিটে কী করে দেয়, এই ফ্লাস্কটি যদি জল ভর্তি অবস্থায় থাকে সেই ফ্লাস্কটিকে কী করে দেয়, খালি করে দেয়। অ্যান্ড দ্য সেকেন্ড হোল অ্যালোন মেক্স দ্য ফ্লাস্ক এমটি ইন 16 মিনিটস, আর দ্বিতীয় যে হোলটা আছে সেটা হয়তো ছোটো, সে কী করে 16 মিনিট সময় লাগায় ফ্লাস্কটাকে খালি করতে। বলছে ইফ ওয়াটার লিক্স আউট অ্যাট এ কনস্ট্যান্ট রেট, যদি জল একটা কনস্ট্যান্ট রেটে বেরোতে থাকে, বলছে হাউ লং ইন মিনিটস ডাজ ইট টেক বোথ দ্য হোলস টুগেদার এমটি দ্য ফ্লাস্ক, বলছে তাহলে দুটো ছিদ্র দিয়ে যদি জল বেরোতে থাকে তাহলে দুটো ছিদ্রর ওভারঅল কত সময় লাগবে ফ্লাস্কটাকে খালি করতে। তো এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমরা কি করি, আমরা দুটোকে কী করি, লসাগু নেব। তাহলে দেখো এই ছবিটা একবার মুছে দিচ্ছি, 16 আর 9 নিয়ে আমাদের কাজ, তো 16 আর 9কে আমরা লিখবো।
দেখো 16 আর 9 এই দুটোর আমাদেরকে ফার্স্টে কী করতে হবে, লসাগু নিতে হবে। তাহলে 16 9 গুণ করে দিই ডাইরেক্ট 144 আমি ধরে নিলাম কি নলটার টোটাল কি এই ট্যাঙ্কিটার টোটাল ক্যাপাসিটি। তাহলে 16 মিনিট যে টাইম নিচ্ছিল তার এফিসিয়েন্সি কত, 16 9 144 অর্থাৎ -9, অর্থাৎ সে -9 ইউনিট করে কি করছে, প্রতি মিনিটে খালি করে দিচ্ছে। ঠিক আছে, আর প্রতি ইউনিটে 9 16 140 অর্থাৎ -16 করে। এবার বলছে দেখো দুজন যদি একত্রে কাজ করে, তাহলে 9 ইউনিট খালি করছে, 16 ইউনিট খালি করছে, তাহলে একত্রে কাজ করলে কত হবে, 9 + 16, তার মানে -25 ইউনিট করে খালি করবে, অর্থাৎ 25 ইউনিট করে খালি করবে। তাহলে 144 ইউনিট খালি করতে হবে, অর্থাৎ প্রতি মিনিটে 25 ইউনিট করে খালি করছে, 144 ইউনিট খালি করতে তার সময় কত লাগবে, নিশ্চয়ই বলবে 144/25। তো এইটাই দেখো আমাদেরকে বার করতে হবে। এবার অপশানগুলোর দিকে দেখো কোনটা এটা মিলছে। দেখো 25 6 বেসিক্যালি হয় 150, বুঝতে পারি। ঠিক আছে, তাহলে 25 5 হবে, 25 5 125, তার সাথে আরও কত যোগ হবে 19, তাহলে 5 পূর্ণ 19/25, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ 144কে 25 দিয়ে ভাগ করলে আমরা কী পাবো, 5 পূর্ণ 19/25। তো এত মিনিট লাগবে, অর্থাৎ দুটো নলকে যদি বা দুটো ছিদ্র যদি একসাথে কাজ করতে থাকে তাহলে গোটা ট্যাঙ্কিটা 5 পূর্ণ 19/25 মিনিটে কী হয়ে যাবে, খালি হয়ে যাবে। আচ্ছা নেক্সট দেখো, এটা একটা রিজনিংয়ের কোয়েশ্চেন। দেখো এখানে বলেছে কি, বলছে যুক্ত চিহ্নকে যদি গণিত চিহ্ন ধরা হয়, বিয়োগ চিহ্নকে যদি যুক্ত চিহ্ন ধরা হয়, গণিত চিহ্নকে যদি ভাজিত চিহ্ন ধরা হয়, আর ভাজিত চিহ্নকে যদি বিয়োগ চিহ্ন ধরা হয়, তাহলে এই ডেটাটার রেজাল্ট কত আসবে। তো এখানে কি আছে, 6 প্লাস সাইন দেওয়া আছে। তো প্লাস সাইন মানে গণিত চিহ্ন করতে বলেছে, গণিত চিহ্ন দিয়ে দাও, 7 দিয়ে দিলাম। তারপরে গণিত চিহ্ন আছে, গণিত চিহ্নকে বলছে ভাজিত চিহ্ন লেখো, তো ভাজিত চিহ্ন লিখলাম। বিয়োগ চিহ্নকে লিখতে বলেছি, দেখো বিয়োগ চিহ্নকে বলেছে যুক্ত চিহ্ন লেখো, লিখলাম। আর ভাজিত চিহ্নকে লিখতে বলেছে বিয়োগ চিহ্ন 20। তাহলে এইটা এবার ক্যালকুলেশন করতে হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছি, দেখো দেখো এইখানে ওই মজাদার জিনিসটা চলে আসে, যে বডমাস রুলটা আমরা পড়ি, সেখানে কি আছে, ব্র্যাকেট অফ, তারপরে কি আছে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন থাকে। বাট এখানে তুমি যদি দেখো, যদি তুমি ডিভিশন করতে যাও তো 7কে 3 দিয়ে তুমি কি করতে পারবে না, ভাগ করতে পারবে না। সো দেখো ওই নিয়মটা সবসময় খাটেও না। যেখানে কি থাকে বলো তো, গুণ আর ভাগ একসাথে থাকে, সেখানে আমাদেরকে কি করতে হয়, পরপর বাঁ দিক থেকে ডান দিকে যেতে হয়। ঠিক আছে, তাহলে হয়ে যায়। তো দেখো আমরা পরপর বাঁ দিক থেকে ডান দিকে যাই। 6 7 কত হয়, 42, 42কে 3 দিয়ে ভাগ করলে হয় 14। ঠিক আছে, 14 3 42, প্লাস 8 মাইনাস 20। তো 14 আর 8 যোগ করলে হয় 22, সেখান থেকে যখন তুমি 20 বাদ দেবে অ্যান্সার কত পাবে, 2। তাহলে অপশান সি, দেখো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা দেখো, একটা স্টেটমেন্ট কনক্লুশন টাইপের কোয়েশ্চেন। দেখো এটা কি বলছে, বলছে সুখবিন্দর emphasized the need to replace the present training program by other method which will bring out the real merit of the candidates। অর্থাৎ বলছে সুখবিন্দর এমফেসাইজড করেছিল কিসের উপর, দ্য নিড টু রিপ্লেস দ্য প্রেজেন্ট ট্রেনিং প্রোগ্রাম, অর্থাৎ এখন যে কারেন্ট সিচুয়েশনে যে প্রেজেন্ট ট্রেনিং প্রোগ্রামটা আছে সেটাকে চেঞ্জ করে বাই আদার মেথড, অন্য মেথড দিয়ে, হুইচ উইল ব্রিং আউট দ্য রিয়েল মেরিট অফ দ্য ক্যান্ডিডেটস, যেটা যে মেথডে অ্যাপ্লাই করলে বলছে ক্যান্ডিডেটদের যে রিয়েল মেরিট সেটা বেরিয়ে আসবে। এবার ওখান থেকে কনক্লুশন কী আছে, বলছে দেখো ইট ইজ নট ইম্পর্টেন্ট টু ব্রিং আউট দ্য রিয়েল মেরিট অফ দ্য ক্যান্ডিডেটস, বলছে এটা প্রয়োজন নয় ক্যান্ডিডেটসদের রিয়েল মেরিট বের করে আনার। আর সেকেন্ড কনক্লুশন কি বলছে, দ্য প্রেজেন্ট ট্রেনিং প্রোগ্রাম ডাজ নট ব্রিং আউট দ্য রিয়েল মেরিট অফ দ্য ক্যান্ডিডেটস। তাহলে দেখো প্রথম যে স্টেটমেন্টটা বলা ছিল সেখান থেকে কি এটা বলা হচ্ছে যে ইট ইজ নট ইম্পর্টেন্ট টু ব্রিং আউট দ্য রিয়েল মেরিট অফ দ্য ক্যান্ডিডেটস, এটা তো বলা হয়নি। বাট 2 নম্বর কনক্লুশন যেটা বলা আছে সেটা কি বলছে, দ্য প্রেজেন্ট ট্রেনিং প্রোগ্রাম ডাজ নট ব্রিং আউট দ্য রিয়েল মেরিট অফ দ্য ক্যান্ডিডেটস, অর্থাৎ এখন যে প্রোগ্রামটা আছে সেটা কিন্তু রিয়েল মেরিটকে কী করতে পারছে না, বার করতে পারছে না। তো এটা তো অবশ্যই আছে। তাছাড়া সুখবিন্দর এমফেসাইজ কেন করেছিল, দ্য নিড অফ টু রিপ্লেস দ্য প্রেজেন্ট ট্রেনিং প্রোগ্রাম, তাহলে যদি সেটার একটা নিড ছিল যে প্রেজেন্ট ট্রেনিং প্রোগ্রামটাকে চেঞ্জ করতে হবে, সো অবভিয়াসলি প্রেজেন্ট ট্রেনিং প্রোগ্রাম ইজ নট কি এনাফ টু ব্রিং আউট দ্য মেরিট অফ দ্য ক্যান্ডিডেটস, বা অ্যাকচুয়াল মেরিট বার করার পক্ষে কী ছিল না, সেটা যথেষ্ট ছিল না। তাহলে আমার কনক্লুশন সেকেন্ডটা কী হবে, কারেক্ট হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে বলেছে, দ্য ভ্যারিয়েন্স অফ দ্য সেট অফ ডাটা, ঠিক আছে, ভ্যারিয়েন্স বার করতে বলেছে। তো দেখো এইগুলো একটু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন, এগুলো মাধ্যমিকের এখনকার সিলেবাসে দিয়েছে। অনেকে হয়তো যারা আগে মাধ্যমিক পাস করেছে অনেক দিন, তারা কিন্তু এগুলো জানো না। ঠিক আছে, এখনকার সিলেবাসে এগুলো আছে। তো এগুলো কিন্তু এনটিপিসি 2016-তে এসেছিলো, এবারেও কিন্তু আসার চান্সেস আছে। তো দেখো যদি ভ্যারিয়েন্স দেওয়া থাকে সেখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এসডি যেটাকে আমরা শর্টে বলি, এটা যদি বার করতে দেয় তো এসডির ফর্মুলা হয় √ওভার অফ ভ্যারিয়েন্স। ঠিক আছে,
রুট ওভার অফ ভ্যারিয়েন্স। তো এখানে দেখো ভ্যারিয়েন্স দেওয়া ছিল 196, তাহলে রুট করলে কত হয় 14। এখানে দেখো প্লাস মাইনাস অ্যাকচুয়ালি আসে, কিন্তু প্লাস মাইনাস জিনিসটা হয় না, যেটা ভ্যারিয়েন্স হয় সেটা শুধুমাত্র 14 ভ্যালুটা হয়, ঠিক আছে। তো এটা তোমরা মনে রাখবে। নেক্সট দেখো এটা জিকের কোশ্চেন, তারপর এটা দিয়েছে একটা ম্যাথের কোশ্চেন। তো এটা দেখো আমরা করি, কি দেওয়া আছে দেখো 4923 ভাজিত বলেছে 547 বিয়োগ 10। তো দেখো 547কে দিয়ে যদি আমরা 10 দিয়ে চালাই তাহলে কত হবে 5470। তাহলে 5470 10 দিয়ে গেলে তাহলে 4923 বেশি আছে, আর এখানে ইউনিট ডিজিট কত আছে 7। তাহলে 7-এর সাথে যদি আমি 9 দিয়ে চালাই তাহলে কত আসতে পারে 7 9 63 3, অর্থাৎ 9 দিয়ে এটা চলে যাবে, এটা কনফার্ম। তাহলে 9 দিয়ে যদি চলে যায়, 9 থেকে 10 বাদ দিলে এটা কত হবে -1, তাহলে -1 হবে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো এগুলো সব জিকের কোয়েশ্চেন। আচ্ছা এখানে দেখো এই ডেটাগুলোর মিন বার করতে বলেছে, কোয়েশ্চেন নাম্বার 24 আমরা চলে এসেছি। বলছে দেখো দ্য মিন অফ দিস ডাটা, ঠিক আছে, এই ডাটাগুলোর মিন বার করতে হবে। মিন মানে কি অ্যাভারেজ। তো সিম্পল এই জিনিসগুলোর আমরা কী করবো অ্যাভারেজ বার করবো। প্রথমেই দেখো অ্যাভারেজ বার করতে গেলে কী করতে হয় সাম করতে হয়, দিয়ে যতগুলো নাম্বার আছে সেইটা দিয়ে কী করতে হয় ভাগ করতে হয়। তো আমরা ফার্স্টে কাউন্ট করে নিই যে কতগুলো নাম্বার আছে। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, অর্থাৎ যাই করব ডিভাইডেড বাই 9 হবে, ঠিক আছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি অপশানে 18 আছে আর বাকিগুলোতে 9 আছে। চলো অঙ্কটা করেই নেওয়া যায়। দেখো হাফ প্লাস হাফ যখন অ্যাড করব 1 হবে, ঠিক আছে। আর 3/4 আর 1/4 এটাও যখন অ্যাড করব কত হবে 1 হবে। তাহলে এখানে 1 পেলাম, এখানে 1 পেলাম 2, আর এখানে 2 আছে 4, 4 আর 1 5, 5-এর সাথে দেখো 3-এর 4 আর 1-এর 4 যখন যোগ করবে তখনও কিন্তু 1 পাবে, অর্থাৎ 6 হলো। 6-এর সাথে আরও হাফ অ্যাড করলাম, অর্থাৎ কত এলো 6 প্লাস হাফ, তার মানে 6.5, মানে 6 × 1 = 2, তার মানে কত 13/2। তাহলে 13/2 যখন হয়ে যাবে মানে 2টা নিচে চলে আসবে, 2 × 9, অর্থাৎ 13/18 হবে এটার অ্যান্সার। তো দেখো অপশান বিতে দেওয়া আছে 13/18। নেক্সট দেখো বলেছে ভ্যারিয়েন্স অফ দ্য ডাটা। এখানে দেখো আবার ভ্যারিয়েন্স দিয়ে কোয়েশ্চেন দিয়েছে, কি বলেছে দেখো ভ্যারিয়েন্স অফ দিস ডাটা 2 4 5 6 8 7 ইজ 23.33, ঠিক আছে। তাহলে বলেছে দেন দ্য ভ্যারিয়েন্স অফ 4 8 10 12 16 অ্যান্ড 34 কত হবে, ঠিক আছে। তো দেখো 4 8 10 12 16 34 আর 2 4 5 6 8 17 এগুলোর মধ্যে দেখো সিম্পল একটা রিলেশন দেখতে পাচ্ছি আমরা। কেউ যদি খালি চোখে না দেখতে পাচ্ছ তো একবার দেখে নাও, ঠিক আছে। দেখো 2-এর ডবল দেওয়া আছে 4, 4-এর ডবল দেওয়া আছে 8, 5-এর ডবল 10, 6-এর ডবল 12, 8-এর ডবল 16, 17-এর ডবল 34। তাহলে দেখতে পাচ্ছি ডাটাগুলো কি আছে ডবল ডবলের সেট আছে। তো এরকম যদি কোনো ডাটা দেওয়া থাকে যে যেখানে ডাটাগুলো কিসে আছে ডবল ডবলের সেট আছে, তো তোমরা মনে রাখবে ভ্যারিয়েন্সটা কত গুণ হয়ে যাবে, ভ্যারিয়েন্সটা আমার 4 গুণ হয়ে যাবে, অর্থাৎ 2-এর স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ভ্যারিয়েন্সটা আমার আগে কত ছিল 23.33, তার এখন কত গুণ হয়ে যাবে 4 গুণ হয়ে যাবে। তো দেখো এই 4 গুণটা কত করে বার করবে, 4 কুড়ি কত হয় 80, আর 23-এর 3টা যে পড়ে রইলো 3 4-এ কত হয় 12, তার মানে 80 + 12, তার মানে 92 তো আসছেই, প্লাস কত হবে 4-এর সাথে 0.33 গুণ, তার মানে আরও মোটামুটি 1.33 ধরো, তাহলে 93.33 আসবে আমার ভ্যারিয়েন্স। দেখো কোন অপশানে দেওয়া আছে, অপশান সিতে দেওয়া আছে 93.33, আশা করি দেখতে পাচ্ছ, দেখো অপশান সিতে দেওয়া আছে। তো এটাই এভাবে করবে, ঠিক আছে। যদি দেখো যে এরকম ডাটার সাথে 2 গুণ আছে, কখনো যদি 3 গুণ দেওয়া থাকে তাহলে 9 দিয়ে গুণ করে দেবে, যদি 4 গুণ দেওয়া থাকে তাহলে 16 দিয়ে গুণ করবে, এবং এভাবে করতে থাকবে, ঠিক আছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 26 কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 26 বলছে মিস্টার মাহেশ সোল্ড এ বাস অ্যাট ₹22,100 with a loss of 15%। বলছে অ্যাট হোয়াট প্রাইস শুড দ্য বাস বি সোল্ড টু গেট এ প্রফিট অফ 15%। বলছে 22,100 টাকায় বিক্রি করায় একটা লোকের 15% লস হয়ে গেছে। তাহলে লস যদি হয় তার মানে সেটা তার কত পার্সেন্টের মূল্য 85%-এর মূল্য, ঠিক আছে। তাহলে আমরা কত লিখবো 85 করে দেবো। আর বিক্রি কততে করতে চাইছে 15% লাভে, অর্থাৎ 115 টাকায় কী করতে চাইছে বিক্রি করতে চাইছে। তো ডিরেক্টলি এটা বার করব। দেখো 5 দিয়ে এটা কাটলে হয় 17, 5 দিয়ে এটা কাটলে হয় 21, 17 দিয়ে এটা কাটো, 17 একে 17, ঠিক আছে। তারপরে পড়ে রইলো কত 17 একে 17, 5 51, 17 3 51, ঠিক আছে, অর্থাৎ 13 × 21। তাহলে 21-এর সঙ্গে 10 গুণ করলে কত হয় 210, আর 21 3 63, অর্থাৎ 273, নাকি ঠিক করলাম। দেখো আর একবার দেখে নিই, 5 2 10 1 15, সরি এটা 23 হবে, ঠিক আছে, 5 23। এবার দেখো 23-এর সাথে
13 গুণ করো, তার মানে 9 দিয়ে আসার কথা, তো 9 দিয়ে দেখো একটা অপশানেই আছে, অর্থাৎ 29,900। কী করে চেক করলাম? 3-এর সাথে 3 গুণ করলে কত হয়? ইউনিট ডিজিটে 9 আসবে, বাকি তো দুটো জিরো থাকবে, তাহলে দুটো জিরোর পর কত আসবে? 9। দেখো অপশান ডিতে আমার দেওয়া আছে 9, তাহলে ওটাই হবে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এটা একটা স্টেটমেন্ট কনক্লুশন টাইপ কোয়েশ্চেন। তাহলে দেখো স্টেটমেন্ট কনক্লুশন টাইপ কোয়েশ্চেন কিন্তু রেলে একদম ঝুড়ি ঝুড়ি এসেছিলো, ঠিক আছে? তো দেখো এগুলো কিন্তু এই একটা এমন একটা চ্যাপ্টার যেটা ভালো করে আমাদের প্রিপেয়ার হওয়া উচিত, ঠিক আছে? স্টেটমেন্ট কনক্লুশন থেকে 5 থেকে 6টা করে এক একটা শিফটে কোয়েশ্চেন এসছে। তাহলে কারোর যদি এই চ্যাপ্টারটাতে ডাউট থাকে তাহলে সে কিন্তু 6টা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারবে না, আর অনেক সময় হবে কি ভুল অ্যাটেম্প করে নেগেটিভও খেয়ে আসতে পারে। তাহলে আমি সবাইকে এই জন্য বলছি যে স্টেটমেন্ট কনক্লুশন চ্যাপ্টারটা একটু ব্যাংক লেভেলেরও শিখে রাখবে, ঠিক আছে? কারণ 2016 থেকে এখন চলছে 2020, ঠিক আছে? 4টে বছর পেরিয়ে গেছে, প্রচুর পরীক্ষার্থী নতুন এসেছে, আশা করি লেভেল একটু ওরা বাড়িয়ে কোয়েশ্চেন করতে পারে। সো আমাদের কিন্তু স্টেটমেন্ট কনক্লুশন চ্যাপ্টারটা আমাদের ব্যাংক লেভেলে, অর্থাৎ যেগুলো পসিবিলিটি টাইপ হয় সেই কোয়েশ্চেন, সেই ধরনের কোয়েশ্চেন্সগুলো কিন্তু আমাদের প্রিপারেশন নিয়ে এক্সাম হলে যাওয়া উচিত, ঠিক আছে? তো দেখো এই কোয়েশ্চেনটা কী বলছে, অল পেনস আর পেন্সিল, তাহলে অল পেন আর পেন্সিল, তো এরকম ছবি করবে অল পেন আর পেন্সিল। তারপর বলছে দেখো সাম পেন্সিলস আর ইরেজার, সাম পেন্সিলস আর ইরেজার, ওকে। নেক্সট কি বলছে, সাম ইরেজার্স আর রোপ, সাম ইরেজার্স আর রোপ, ওকে। আর বলছে অল রোপস আর টেন্টস, রোপের সমস্ত অংশই বলছে টেন্টসে আছে। এবার কি বলছে দেখো, বলছে সাম টেন্টস আর ট্রামস, কনক্লুশন। আচ্ছা ট্রাম সম্পর্কে তো এখানে কিছু বলেইনি, সো এটা কেটে গেল। নেক্সট কি বলছে, সাম রোপস আর পেন্স, সাম রোপস আর পেন, সেটা তো বলেনি, এই অংশটা এখানে নাও ঢুকতে পারে, তাহলে এটাও হবে না। নেক্সট কি বলছে, সাম ইরেজার্স আর পেন, সাম ইরেজার্স আর পেন, অবশ্যই, ঠিক আছে? কারণ সাম পেন্স আর কি আছে, ইরেজার, তাহলে ইরেজারেরও কিছু অংশ কি পেনে থাকবে, অর্থাৎ এই অংশটাই একটু খেয়াল করো, ঠিক আছে? এই অংশটা তো পেনেও আছে, সো এই কনক্লুশনটা কারেক্ট হচ্ছে। নেক্সট কি আছে, সাম পেন্সিলস আর পেন্স, সাম পেন্সিলস, সাম পেন্সিলস আর পেন। তো প্রথমে বলেছিল অল পেন্স আর পেন্সিল, তাহলে এটাও ঠিক আছে, তার মানে অপশন 3 আর 4 এই দুটো কনক্লুশন ঠিক আছে। তাহলে অপশন 3 আর 4 কোথায় দেওয়া তো নেই, ঠিক আছে? তার মানে এটা হবে না। নেক্সট কি বলছে দেখো, বলছে হুইচ ইজ দ্য কারেক্ট অ্যাসেন্ডিং অর্ডার অফ দ্য গিভেন নাম্বার, এগুলো অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে, তো এগুলো তো খুব সহজ কোশ্চেন, অ্যাসেন্ডিং অর্ডারে কী করে সাজাবে? দেখো 3 6 4, এখানেও 3 6 4, এখানেও 3 6 4, 3 6 4, তো এগুলো বেসিক্যালি এলসিএম নিয়ে নাও 3 6 4-এর, ঠিক আছে? 3 6 4-এর এলসিএম হয় 12, সবগুলোকে 12 দিয়ে গুণ করো। দেখো এটা 12 দিয়ে 2-এর 3-কে যদি 12 দিয়ে গুণ করো তাহলে 2-এর 3 গণিত 12, দেখো এই গুণগুলো কিন্তু মুখে মুখে করবো, দেখো 3 4 12, 4 2 8, তার মানে এটা হলো 8, তাহলে এটা হলো 2 মানে এটা হলো 10, তারপরে কি হবে, এটা হলো 3 মানে 9, তাহলে 8 10 9, আর ওরা কি অর্ডারে সাজাতে বলেছিল, অর্থাৎ প্রথমটা এলো কি 8 10 9, দ্বিতীয়টা কত আসছে, এটা 9 হবে, এটা যখন কাটবে 8 হবে, আর এটা হবে 2 মানে 10, 9 8 10, এটা 8 10 9 9 8 10, এটা দেখো এটা 3 দিয়ে যখন কাটবে 4 2 8 হবে, 2 3 6 হবে, এই 3 3 9 হবে, আর এটা হবে 10, তাহলে এইটাই দেখো কারেক্ট অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার, 8 9 10 পরপর পেয়ে গেলাম। বাকি এগুলো দেখো এটা কত হলো, প্রথম অপশানটা অর্থাৎ অপশান এ এটা, ঠিক আছে? অপশান বি এটা, তাহলে দেখো 8 10 9, তো আমাদেরকে সাজাতে বলেছিল ছোট থেকে বড় আকারে সাজানো আছে, তো অপশান বিতে আমরা দেখতে পাচ্ছি ওইটা কত হলো 8 9 10, অর্থাৎ আমরা কি করলাম, হরগুলোর লসাগু নিয়ে নিলাম 12, সবগুলোকে 12 দিয়ে গুণ করে দিলাম, দিয়ে ডাটাটা যা এলো সেখান থেকে দেখে বলে দিলাম। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটা ত্রিকোণমিতির কোয়েশ্চেন, এখানে কি বলা আছে, বলেছে দেখো ইফ tan a ইকুয়ালস টু 15/18 অ্যান্ড 10b ইকুয়ালস টু 7/24, তাহলে cos অফ a প্লাস বির ভ্যালু কত? তো এই অঙ্কটা দেখো যদি কারোর পিথাগোরিয়ান ট্রিপলেট মুখস্থ থাকে তাহলে কিন্তু সে ইজিলি করে নিতে পারবে, তাছাড়া কিন্তু তাকে কি করতে হবে, বারবার অতিভুজ ভূমি এগুলো বার করতে হবে। যেমন tan এতে দেওয়া আছে কত, 15 8 দেওয়া আছে, ওকে। তাহলে এটা কত হবে দেখো, তাহলে cos a প্লাস বির ফর্মুলাটা কী হয়, cos a cos b মাইনাস হয় তোমার সাইন এ সাইন বি, ঠিক আছে? তো এইগুলোর ভ্যালু আমার চাই। তো দেখো এখানে ট্যান এ মানে কত দিয়েছে, 15 8, তাহলে এইখানে 15 8 যদি হয় তাহলে 8 লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব কত 15 আর ভূমি কত 8, এবারে অতিভুজ কত হবে, এখানে 17 হবে, এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে যে 15 8 আর 17 কী হয়, ট্রিপলেট হয়। নেক্সট দেখো যেটা ট্যান বি দিয়েছে, এই ট্রায়াঙ্গেলটা যদি বানাই তাহলে লম্ব কত দিয়েছে 7,
24, আর এখানে অতিভুজটা কত হবে 25, অর্থাৎ 7-এর স্কোয়ার প্লাস 24-এর স্কোয়ার ইকুয়ালস টু কত হয় 25-এর স্কোয়ার, 15-এর স্কোয়ার প্লাস 8-এর স্কোয়ার ইকুয়ালস টু কত হয় 17-এর স্কোয়ার। এই ডেটাগুলো আমাদের মনে রাখতে হবে। এবার দেখো cos a cos b বলেছে, তাহলে এইটা ছিল আমার b আর এটা ছিল আমার a, অন্য কালার দিয়ে এটা মার্ক করে দিচ্ছি, ঠিক আছে। এটা ছিল b, এটা ছিল a। এবার দেখো cos a cos b, cos a মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে দেখো cos a এর ক্ষেত্রে আমার ভূমি কত 8 বাই অতিভুজ তার মানে 17, 8 বাই 17 ইন্টু cos b এর ক্ষেত্রে ভূমি কত 24 বাই 25, রাইট, মাইনাস সাইন এ কত, সাইন এ মানে এইটা, তাহলে লম্ব বাই অতিভুজ অর্থাৎ 15 বাই 17 গণিত কত হবে সাইন বি, তার মানে লম্ব বাই অতিভুজ অর্থাৎ 7 বাই 25, ঠিক আছে। এবার দেখো তাহলে কি এলো 8 ইন্টু এখানে এলো তোমার 24 নাকি, 8 ইন্টু 24 আর এখানে এসছে এখানে কত এলো সাইন এ মানে এলো 15, আচ্ছা 15 ইন্টু এখানে এসছে 7, তাহলে এটা মনে রাখতে হবে। এবার এইটা তোমাদেরকে জাস্ট কাটাকুটি করতে হবে। তো দেখো 17 ইন্টু 25 যখন করবে 425 তোমাদের লসাগু আসবে, ঠিক আছে। তাহলে এটা আর একবার লিখে দিচ্ছি 8 ইন্টু 24 মাইনাস 15 ইন্টু 7, এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে 8 ইন্টু 24 মাইনাস কত হবে 15 ইন্টু 7 আর নিচে লসাগুটা কত আসবে 425, এটা জাস্ট ক্যালকুলেশন করতে হবে। তো দেখো 25 8 কত হয়, 25 8 হয় আমাদের 200 থেকে আমাকে 8 বাদ দিয়ে দিতে হবে অর্থাৎ 192, সেখান থেকে কত হবে 15 7 হয় 105 বাই কত হবে 425, তার মানে এটা হয়ে যাবে তোমার 87 বাই 425। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো এটা একটা ম্যাথের কোয়েশ্চেন দিয়েছে, কি বলেছে 8 টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু কত হবে, 8 টু দি পাওয়ার 2/3। তো দেখো 8 টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু কত হবে, দেখো 8কে আমরা কত লিখতে পারি 2 এর কিউব হয়, তাহলে 2 কিউব টু দি পাওয়ার কত লিখতে পারি 2/3। এবার যারা সূচক জানো, এই যদি সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিই এই দুটো কী হয়ে যায় গুণ হয়ে যায়, অর্থাৎ 3 গণিত কী হবে 2 এর 3, তার মানে এই 3 কেটে গেলো, তাহলে 2 টু দি পাওয়ার কী এলো স্কোয়ার, দ্যাট ইজ 4। সো অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা এখানে কোয়েশ্চেনটা কি বলেছে দেখো 34 বলছে মিসেস কবিতা বড়োড ₹950 অ্যাট 6% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ মিসেস কবিতা 950 টাকা ধার নিয়ে এসছে 6% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্টে। তারপর বলছে হোয়াট অ্যামাউন্ট উইল সি পে টু ক্লিয়ার হার ডেপ্ট আফটার 4 ইয়ার্স, অর্থাৎ 4 বছর পর যে ঋণ নেওয়ার পর যে তার রাশিটা হলো সেটা কত হবে যেটা তাকে ফেরত দিতে হবে। মানে বেসিক্যালি ডেপ বলতে এখানে কত হচ্ছে, অর্থাৎ বাংলায় যেটা আমরা বলি যে আসল ধার নিয়ে এলে প্রিন্সিপাল ধার নেওয়া আসার পর সুদের সাথে যখন প্রিন্সিপালটা অ্যাড করে অর্থাৎ সুদ আসলটা কত হবে সেটা আমাকে বার করতে বলেছে। তো সিম্পল ব্যাপার 6% করে যদি আমি 4 বছর সুদ নিয়ে আসি তাহলে বেসিক্যালি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কী হয় বারবার 6%ই পাবো, তাহলে 4 বছর নিয়ে এসেছি দ্যাট মিন্স 6 4 কত হবে 24% ইন্টারেস্ট চাপবে। তো 24% 950 টাকার কত হচ্ছে আমি দেখে নিই, 950 ইন্টু 24/100, দেখো 0 0 চলে গেল, 5 দিয়ে যদি কাটা এটা 2, 5 দিয়ে এটা কাটলে 19, ঠিক আছে 2 দিয়ে এটা কাটলে 12, তাহলে 19 ইন্টু 12, তো 19 ইন্টু 12 মানে কত হয় 19কে 10 দিয়ে গুণ করলে হয় 180 আর 19 দুগুণে 38 অর্থাৎ 228। তো 228 এবারে 950-এর সাথে কী হবে এটা তো যোগ হয়ে যাবে, কারণ 950 ছিল আমার প্রিন্সিপাল আর 228 হলো আমার ইন্টারেস্ট, তাহলে এই দুটো অ্যাড করলে যে টাকাটা হবে সেটা আমাকে ডেপ্ট হিসেবে দিতে হবে। তো দেখো 8 7 11 অর্থাৎ 1178 টাকা আমাকে কী করতে হবে ডেপ্ট হিসাবে তাকে 4 বছর পর মানে ওই মিসেস কবিতাকে চুকাতে হবে, ঠিক আছে, কারণ সেই টাকাটায় বেড়ে কত হয়ে গেছে 1178 হয়ে গেছে 4 বছরের ইন্টারেস্ট নিয়ে। আচ্ছা এখানে দেখো এই কোয়েশ্চেনটা কি বলেছে, বলছে ডিভাইড ₹360 ইন দ্য রেশিও অফ দিস 1:5:8:9, বলছে দ্য রুপিস ইন দ্য রেসপেক্টিভ রেশিওজ আর গিভেন বাই, তাহলে বলছে এগুলোর মধ্যে কোনটা হবে। তো দেখো এইটা তো সবাই মানে কি বলবো আনুপাতিক ভাগ হার বার করে করবে, যে দেখো 1/9/17 5 1/23 ইন্টু 368 কত হচ্ছে, আর একটার ক্ষেত্রে 5/23 ইন্টু 368 এরকম করে করবে এবং অপশান মেলাবে, এটা তো একটা প্রসেস গেলই, ঠিক আছে। তো আমি এই প্রসেসে করব না, আমি ডাইরেক্ট কি দেখব, তাহলে দেখো যে অনুপাতগুলো বার করতে বলেছে লাস্টের যে অনুপাতটা বলেছে সেটাতে কি আছে 9 আছে, অর্থাৎ এই যে অপশানগুলোতে যে অনুপাতগুলো দেওয়া আছে সেটার যে 4 নম্বর অপশানটা হবে সেটা কি হবে নিশ্চয়ই 9-এর কোনো গুণিতক হবে, অর্থাৎ
যে অপশানটা দেওয়া থাকবে সেটা 9 দিয়ে কী যাবে, কাটাকুটি যাবে। তো দেখো 145কে 9 দিয়ে কী হয় না, কাটাকুটি যায় না। 143কেও 9 দিয়ে কাটাকুটি যায় না, বাট 144কে কাটাকুটি যায়। 9 16 কত হয়, 144। তাহলে অবভিয়াসলি অপশান সি হবে আমাদের কি কারেক্ট অ্যান্সার। আর কেউ যদি একটুকু কী বলবো মানে ভ্যারিফাই করতে চাও তাদের জন্য করে দিচ্ছি। দেখো 9-এর ক্ষেত্রেটা বার করে রেখে দিচ্ছি। তো 9-এর ক্ষেত্রে কত হবে, 9 8 17 আর 5 22 1 23, অর্থাৎ 9/23 ইন্টু কী করবে 368। 23 দিয়ে এটা কাটাবে, 23 1 23, 138, 6 বারে যাবে, 16 9 কত হবে 144। দেখো 144 চলে এলো, রাইট। তো এইভাবে হয়ে যাবে, বাট ওইভাবে তো আমরা করবো না, আমরা একটা স্মার্ট অ্যাপ্রোচ লাগাবো। যেহেতু লাস্টে 9 আছে, অপশানগুলোতে কোনোটাতেই 9 দিয়ে কাটাকুটি যাচ্ছে এমন কোনো সংখ্যা দেওয়া নেই, সো আমরা টুক করে সিটা টিক করে চলে যাব। বেশ, আপাতত এই ভিডিওটাতে এই অবধি রাখছি, 36 নাম্বার কোয়েশ্চেন্স অবধি। 37 থেকে পরের ভিডিওটাতে আমি কন্টিনিউ করে দেবো, ঠিক আছে। ওকে, আর যদি ভিডিও ভালো লাগছে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। আর ভিডিও কেমন লাগছে, যদি তোমরা অন্য ধরনের কোনো ভিডিও পেতে চাও তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর বাকি প্র্যাকটিস করতে থাকো, পরীক্ষা খুব সামনেই আসছে।